অন্ধকারে ঢাকা কালীগঞ্জ গ্রামের পশ্চিমে দাঁড়িয়ে আছে এক অভিশপ্ত বটগাছ। গ্রামের মানুষ বলে, রাত 12টার পর ওই গাছের নিচে গেলে ফিরে আসে শুধু শরীর, আত্মা নয়। শহর থেকে আসা সাহসী যুবক রাশেদ এসব কুসংস্কার বিশ্বাস করত না, কিন্তু এক রাতে চ্যালেঞ্জ নিয়ে সে পৌঁছে যায় সেই বটগাছের নিচে। তারপর সে দেখে এমন এক ভয়ঙ্কর দৃশ্য, যা মানুষের চোখে দেখা অসম্ভব। সাদা শাড়ির রহস্যময় নারী, উল্টো পায়ের ছাপ, আর অন্ধকারে ভেসে আসা কান্না ধীরে ধীরে তাকে টেনে নিয়ে যায় এক অভিশপ্ত জগতে। রাশেদ কি বাঁচতে পারবে, নাকি সেও হয়ে যাবে বটগাছের আরেক হারিয়ে যাওয়া আত্মা? গ্রামের নাম ছিল কালীগঞ্জ। চারদিকে ঘন জঙ্গল, কুয়াশায় ঢাকা সরু রাস্তা আর পুরনো কবরস্থানের জন্য এলাকাটা দূর দূরান্তে কুখ্যাত ছিল। গ্রামের সবচেয়ে ভয়ঙ্কর জায়গা ছিল পশ্চিমের সেই বিশাল বটগাছটা। লোকেরা বলতো, সূর্য ডোবার পর ওই গাছের নিচে কেউ গেলে আর আগের মতো ফিরে আসে না। গ্রামের বৃদ্ধরা বলতো, বহু বছর আগে ওই বটগাছের নিচে এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। এক নববধূকে নাকি ভুল অপবাদ দিয়ে হত্যা করা হয়েছিল সেখানে। তারপর থেকেই মাঝরাতে বটগাছের ঝুড়ি নড়তে দেখা যায়, শোনা যায় মহিলার কান্না। কিন্তু এসব গল্পে বিশ্বাস করত না রাশেদ। রাশেদ ছিল সাহসী, একটু জেদি ধরনের ছেলে। শহর থেকে পড়াশোনা শেষ করে কয়েকদিনের জন্য গ্রামে বেড়াতে এসেছিল। গ্রামের সবাই যখন বটগাছের গল্প শুনিয়ে তাকে ভয় দেখানোর চেষ্টা করছিল, সে শুধু হেসে বলেছিল, ভূত বলে কিছু নেই, সব মানুষের মনের ভুল। এক রাতে রাশেদের বন্ধু সোহেল তাকে চ্যালেঞ্জ দিল, যদি সত্যি সাহস থাকে, আজ রাত 12টায় বটগাছের নিচে গিয়ে দাঁড়িয়ে দেখাও। রাশেদ রাজি হয়ে গেল। সেদিন রাতটা ছিল অদ্ভুত নিস্তব্ধ। আকাশে চাঁদ নেই, শুধু কালো মেঘ। দূরে কোথাও শিয়ালের ডাক শোনা যাচ্ছিল। হাতে টর্চ নিয়ে রাশেদ একা হাঁটতে লাগলো পশ্চিমের জঙ্গলের দিকে। রাস্তা যত এগোচ্ছিল, চারপাশের বাতাস তত ঠান্ডা হয়ে উঠছিল। হঠাৎ সে অনুভব করল কেউ যেন তাকে অনুসরণ করছে। সে পিছনে তাকালো, কেউ নেই, তবুও শুকনো পাতার ওপর পায়ের শব্দ যেন তার পেছনেই আসছিল। রাশেদ নিজেকে বোঝালো, ভয় পেলে চলবে না। অবশেষে সে পৌঁছালো সেই বিশাল বটগাছটার সামনে। গাছটা এত বড় ছিল যে মনে হচ্ছিল অন্ধকারের ভেতর কোনো দৈত্য দাঁড়িয়ে আছে। ঝুড়িগুলো বাতাস ছাড়াই দুলছিল। চারপাশে এমন নিস্তব্ধতা, যেন পৃথিবীতে আর কোনো মানুষ নেই। রাশেদ মোবাইল বের করে সময় দেখল, রাত ঠিক 12টা। ঠিক তখনই গাছের ওপরে কোথাও থেকে ভেসে এল এক নারীর কান্না। রাশেদের বুক ধক করে উঠল। সে টর্চের আলো ওপরে ফেলতেই দেখল, একটা সাদা কাপড় ঝুলছে ঝুড়ির সঙ্গে। বাতাস নেই, তবুও কাপড়টা নড়ছে। হঠাৎ সেই কাপড়ের ভেতর থেকে দুটো জ্বলন্ত চোখ খুলে গেল। রাশেদের হাত কেঁপে উঠল। সে পিছিয়ে যেতে গিয়েও থেমে গেল। নিজেকে শক্ত করে বলল, এটা নিশ্চয় কারো দুষ্টুমি। কিন্তু পরের মুহূর্তেই তার টর্চ নিভে গেল। চারপাশ ডুবে গেল অন্ধকারে। তারপর খুব কাছে থেকে এক নারীকণ্ঠ ফিসফিস করে বলল, তুই এসেছিস। অবশেষে রাশেদ ভয়ে জমে গেল। সে দ্রুত মোবাইলের ফ্ল্যাশ জ্বালাল। আলো জ্বলতেই সে দেখল, তার সামনে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর মহিলা। লম্বা এলোমেলো চুল, সাদা শাড়ি, আর চোখ দুটো সম্পূর্ণ কালো। মহিলার পা উল্টো দিকে ঘোরানো। রাশেদ আতঙ্কে কয়েক কদম পিছিয়ে গেল। মহিলাটা ধীরে ধীরে তার দিকে এগোতে লাগলো। আমাকে চিনতে পারছিস না? রাশেদ কাপা গলায় বলল, কে কে তুমি? মহিলাটা হঠাৎ ভয়ঙ্কর হাসি দিল। তার হাসির শব্দে পুরো জঙ্গল কেঁপে উঠল। আমি সেই মেয়ে, যাকে এই গ্রামের মানুষ মেরেছিল। হঠাৎ চারপাশে ঠান্ডা বাতাস বইতে শুরু করল। গাছের ঝুড়িগুলো যেন জীবন্ত সাপের মতো নড়তে লাগল। রাশেদ দৌড় দিতে গিয়েও থেমে গেল, কারণ সে দেখল, চারপাশে আরও কয়েকটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। তাদের মুখ নেই, শুধু কালো ফাঁকা গর্ত। ছায়াগুলো ধীরে ধীরে রাশেদের দিকে এগিয়ে আসছিল। রাশেদ প্রাণপণে দৌড় দিল, কিন্তু যতই দৌড়াচ্ছিল, সে আবার সেই বটগাছের কাছেই ফিরে আসছিল। মনে হচ্ছিল কেউ তাকে একই জায়গায় ঘুরিয়ে আনছে। হঠাৎ তার পায়ে কিছু একটা জড়িয়ে গেল। নিচে তাকিয়ে সে দেখল, বটগাছের ঝুড়ি তার পা পেঁচিয়ে ধরেছে। ঝুড়িগুলো ধীরে ধীরে তাকে টেনে নিয়ে যাচ্ছিল গাছের দিকে। রাশেদ চিৎকার করতে লাগল, কিন্তু আশেপাশে কেউ নেই। ঠিক তখনই গাছের কাণ্ডের ভেতর থেকে ভেসে এল মানুষের কান্না। রাশেদ আতঙ্কে দেখল, গাছের গায়ে অসংখ্য মুখ ফুটে উঠছে। সব মুখ বিকৃত, সবাই যেন সাহায্য চাইছে। একটা মুখ হঠাৎ চোখ খুলে বলল, আমাদের বাঁচাও। রাশেদের মাথা ঝিমঝিম করতে লাগল। হঠাৎ সে অনুভব করল, কেউ তার কাঁধে হাত রাখল। সে পিছনে তাকাতেই জমে গেল। তার মৃত দাদি দাঁড়িয়ে আছেন, কিন্তু দাদির চোখ নেই।
শুধু রক্ত। দাদি ফিসফিস করে বললেন, পালিয়ে যা, ও জেগে উঠেছে। ঠিক তখনই পুরো বটগাছটা কেঁপে উঠল। মাটি ফেটে যেতে লাগলো। ফাটলের ভেতর থেকে কালো হাত বের হতে লাগলো। শত শত হাত। হাতগুলো রাশেদের পা ধরার চেষ্টা করছিল। রাশেদ প্রাণপণে ঝুড়ি ছিঁড়ে নিজেকে মুক্ত করল। তারপর দৌড়াতে শুরু করল। পেছনে ভেসে আসছিল সেই মহিলার অট্টহাসি। দৌড়াতে দৌড়াতে হঠাৎ সে একটা পুরনো মন্দিরের সামনে এসে পড়ল। মন্দিরটা ভাঙা, চারপাশে আগাছা। ভেতরে একটা প্রদীপ জ্বলছিল। রাশেদ ভয়ে ভেতরে ঢুকে পড়ল। ভেতরে এক বৃদ্ধ পুরোহিত বসেছিলেন। তিনি চোখ খুলে ধীরে বললেন, তুই ওকে দেখে ফেলেছিস, তাই ও তোকে ছাড়বে না। রাশেদ কাপা গলায় সব ঘটনা বলল। পুরোহিত দীর্ঘশ্বাস ফেললেন। ওর নাম ছিল নীলিমা। গ্রামের জমিদারের ছেলে তাকে ভালোবাসত, কিন্তু গ্রামের লোকেরা অপবাদ দিয়ে তাকে ডাইনি বলেছিল। তারপর ওই বটগাছের নিচে পুড়িয়ে মারে। রাশেদ স্তব্ধ হয়ে শুনছিল। পুরোহিত আবার বললেন, মরার আগে নীলিমা অভিশাপ দিয়েছিল, এই গ্রামের কেউ শান্তিতে বাঁচবে না। হঠাৎ মন্দিরের বাইরে কারো হাঁটার শব্দ শোনা গেল। ঠক ঠক ঠক। শব্দটা ধীরে ধীরে কাছে আসছিল। পুরোহিতের মুখ ফ্যাকাশে হয়ে গেল। ও এসে গেছে। হঠাৎ দরজার বাইরে সাদা শাড়ি পরা সেই মহিলাকে দেখা গেল। সে ধীরে ধীরে মাথা কাত করল। তার মুখে অস্বাভাবিক হাসি। পুরোহিত মন্ত্র পড়তে শুরু করলেন। চারপাশে বাতাস প্রচণ্ড জোরে বইতে লাগল। মন্দিরের প্রদীপ নিভে গেল। অন্ধকারের মধ্যে রাশেদ দেখল, মহিলার মুখ ধীরে ধীরে বিকৃত হচ্ছে। তার চোয়াল অসম্ভব বড় হয়ে গেল। চোখ থেকে কালো রক্ত ঝরতে লাগল। হঠাৎ সে চিৎকার করে উঠল। সেই চিৎকারে মন্দিরের দেয়ালে ফাটল ধরল। পুরোহিত রাশেদকে একটা তাবিজ দিয়ে বললেন, এটা নিয়ে পালা, পিছনে তাকাবি না। রাশেদ দৌড়ে বেরিয়ে গেল। পেছনে শুধু ভেসে আসছিল ভয়ঙ্কর চিৎকার। সে দৌড়াতে দৌড়াতে গ্রামের দিকে ফিরছিল। কিন্তু হঠাৎ সে বুঝতে পারল, গ্রামটা অদ্ভুত নিস্তব্ধ। সব বাড়ির দরজা খোলা, কোথাও কোনো মানুষ নেই। ঠিক তখনই সে দেখল, গ্রামের মাঝখানে সব মানুষ দাঁড়িয়ে আছে। তারা সবাই নিঃশব্দে তার দিকে তাকিয়ে। রাশেদ হাঁপাতে হাঁপাতে বলল, সবাই কোথায় ছিলেন? কেউ উত্তর দিল না। হঠাৎ সবাই একসঙ্গে মাথা ঘুরিয়ে তার দিকে তাকালো। তাদের চোখ সম্পূর্ণ কালো। রাশেদের বুকের রক্ত যেন হিম হয়ে গেল। তারপর সবাই একসঙ্গে বলল, ও তোকে ছাড়বে না। হঠাৎ গ্রামের সব আলো নিভে গেল। চারপাশ অন্ধকার। তারপর আবার সেই নারী কণ্ঠ, রাশেদ। সে ধীরে পিছনে তাকালো। সাদা শাড়ি পরা সেই মহিলা ঠিক তার পেছনে দাঁড়িয়ে। তার ঠোঁট ছিঁড়ে কান পর্যন্ত চলে গেছে। সে ধীরে হাত বাড়াল রাশেদের দিকে। রাশেদ চিৎকার করে উঠল। তারপর সব অন্ধকার। পরদিন সকালে গ্রামের লোকেরা বটগাছের নিচে রাশেদের মোবাইল খুঁজে পেল। মোবাইলের ভিডিও তখনও চালু ছিল। ভিডিওতে শুধু অন্ধকার আর রাশেদের কাপা